তাহলে হ্যাঁ, শোনো সবাই, আমরা চতুর্দশ অধ্যায় জীব প্রযুক্তি পড়া শুরু করব এখন। সবচেয়ে নতুন অধ্যায় তোমাদের জন্য। শব্দটা হয়তো শুনছো, প্রথম অধ্যায়ে ছিল নামটা জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। তো এটি একটি ফলিত শাখার অন্তর্ভুক্ত জীব প্রযুক্তি, এবং সবগুলো অধ্যায় যদি থাকে এই অধ্যায়টা থাকে আর কি, জীব প্রযুক্তি অধ্যায়টা থাকে। তো তোমাদের ক্ষেত্রে কি অধ্যায় বাদ দিচ্ছে সেটা এখন আমরা চিন্তা করতে পারবো না। আমরা একটু ধারণা রাখি যে কিছু অধ্যায় তোমাদেরকেও বাদ দিবে, ওদের মতো বাদ দিবে না, একটু করে বাদ দেওয়ার সম্ভাবনা কিছুটা আছে। তবে এই অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট, দ্বিতীয় অধ্যায়ের মতো, চতুর্থ অধ্যায়ের মতো, যেটা আহ, হঠাৎ বাদ পড়লো, এটা বাদ না পড়ার সম্ভাবনা আছে। অধ্যায়টা এখান থেকে একটা সৃজনশীল কোয়েশ্চেন আসে, সব সময়ের জন্য আসে বলবো আমরা, বাদ শব্দটা বলবো না। শুধু এবার দেখতেছি আমরা অধ্যায় বাদ, সেজন্য আমরা ওভাবে চিন্তা করবো না। আমরা চিন্তা করবো যে সব অধ্যায়গুলো আছে আমাদের। তাইলে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, প্রথম টেকনোলজি শব্দটা একটু করে বলি। টেকনোলজি হচ্ছে প্রযুক্তি, টেকনোলজি হচ্ছে প্রযুক্তি। তাইলে টেকনোলজি প্রযুক্তি টেকনোলজি শব্দটির বহুল প্রচলন শুরু হয় 1970 সালের দিকে। প্রথম 1970 সালের দিকে টেকনোলজি শব্দের প্রচলন শুরু হয়, প্রযুক্তির প্রচলন শুরু হয়। প্রযুক্তি জিনিসটা কি স্যার? আইসিটিতে অনেকবার বিভিন্নভাবে শুনে আসছো তোমরা। তো ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি শব্দটা তোমরা শুনছো, কারণ আইসিটির মূল সেক্টরই হচ্ছে সেটা প্রযুক্তি। এবার তাইলে এখানে বায়োলজি সেক্টর দিয়ে আমরা বা প্রযুক্তিকে একটু শব্দটাকে যদি ক্লিয়ার করি, এরকম বিজ্ঞান। সবাই স্লাইড দেখতেছো? জি স্যার। হ্যাঁ। তো বিজ্ঞান হচ্ছে নেশায় মেতে থাকে, বিভিন্নভাবে আবিষ্কারের নেশায় মেতে থাকে। যা সব আশপাশে আবিষ্কার দেখি সবগুলো বিজ্ঞানের নেশা, অর্থাৎ বিজ্ঞান যে আবিষ্কারের নেশায় মেতে থাকে সেটার প্রমাণ দেখি আমরা আশপাশ সবকিছুই। এখন আমি যেই পদ্ধতিতে ক্লাস নিচ্ছি কিংবা তোমরা আমার সাথে কথা বলতেছো, আমাকে দেখতেছো, সেখানে যা ঘটতেছে সবগুলোই অর্থাৎ অর্থাৎ আমাদের আল্লাহর নির্দেশনায় বা আল্লাহর সৃষ্টিতে যে অক্সিজেন থেকে শুরু করে যা আমাদের গঠনতন্ত্রের জন্য বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটার জন্য প্রয়োজন সবগুলো দিয়ে দিয়েছে। ওখান থেকে প্রক্রিয়াজাত করে মানুষ বাঁচার জন্য সুন্দর সুন্দর আশপাশে তুমি যেখানে বসছো আশপাশ যা দেখতেছো সবগুলো হচ্ছে প্রযুক্তি। বিজ্ঞান আবিষ্কার, বেশি লম্বা করে না বলি, একদম সারসংক্ষেপ করে বলি, বিজ্ঞান আবিষ্কারের নেশায় মেতে থাকে। বিজ্ঞানের কাজ হচ্ছে আবিষ্কার করতে থাকা। সায়েন্স শব্দটি আসছে ইংরেজি শব্দ সোসিও, এর অর্থ হচ্ছে জানা। অজানা রহস্য সম্পর্কে জানার নাম হচ্ছে বিজ্ঞান। অজানা রহস্য উদ্ঘাটন করার নাম হচ্ছে বিজ্ঞান। এবার বিজ্ঞান আবিষ্কার করে যাবে, সেটা মানবতার কল্যাণে ব্যবহারের জন্য যেই কৌশল, অর্থাৎ মানুষের কল্যাণে ব্যবহারের জন্য যে কৌশল, সেটাকে বলা হয় প্রযুক্তি। সেটাকে বলা হয় প্রযুক্তি। অর্থাৎ বিজ্ঞান আবিষ্কার করবে আর যেই কৌশল প্রয়োগ করে, যে কৌশলকে কাজে লাগিয়ে মানবতার কল্যাণে ব্যবহার করা যায়, সেটার নাম প্রযুক্তি। তাইলে এবার এভাবে বলি, বিজ্ঞানের আবিষ্কারকে মানবতার কল্যাণে ব্যবহার করার জন্য যেসব প্রক্রিয়া অবলম্বন করা হয়, যেই কৌশল, তাকে বলা হয় প্রযুক্তি বা টেকনোলজি। আর বায়োলজি মানে তো আলাদা করে চিনেছো তোমরা, জীবন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। বায়োলজি এবং টেকনোলজির সমন্বয়ে যে শাখার উদ্ভব করা হয় তাকে বলা হয় বায়োটেকনোলজি। সবার ক্লিয়ার শব্দটা? হ্যাঁ, বায়োলজি এবং টেকনোলজি। প্রথম আমরা টেকনোলজি শব্দটাকে একটু ক্লিয়ার করলাম, বিজ্ঞানের আবিষ্কারকে মানবতার কল্যাণে ব্যবহার করবে, কিছু কৌশল প্রয়োগ করবে, প্রক্রিয়া অবলম্বন করবে, পদ্ধতি অবলম্বন করবে মানবতার কল্যাণে ব্যবহারের জন্য। এক এক জিনিসের ব্যবহারের জন্য এক এক রকম কৌশল অবলম্বন করছে। এই কৌশলটাকে, এই যে কাজে লাগাচ্ছি আমি এখন, যে প্রক্রিয়া কাজে লাগাচ্ছি, এটার নাম হচ্ছে প্রযুক্তি। এখানে বিজ্ঞান আবিষ্কার করে গিয়েছে কিছু জিনিস, আর আমরা সেটাকে মানবতার কল্যাণে ব্যবহারের জন্য ব্যবহার করতেছি, আমাদের কল্যাণ, আরেকজনের কল্যাণ, বিশ্বের বিভিন্ন মানুষের কল্যাণের জন্য ব্যবহার করতেছি, এটার নামই হচ্ছে প্রযুক্তি। এবার বায়োলজির সমন্বয় যদি সেখানে ঘটে তাকে বলা হয় বায়ো টেকনোলজি বলা হয়। ক্লিয়ার না? বায়োটেকনোলজি শব্দটি একটু আন্ডারলাইন করবো। এখানে আন্ডারলাইন করবো আমরা, পেজ 304 পৃষ্ঠায় যাব। 1919 সালে প্রথম কার্ল এরেকি, 3 নাম্বার লাইনে আছে 304 পৃষ্ঠায়, কার্ল এরেকি প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। এমসিকিউ তো আসার বেশি কিছু আসে না, এতটুকুতে শেষ ওই লাইনটা। এরপর যেগুলি সাধারণত সৃজনশীল বা বিভিন্ন অংশে আসবে সেটা আমরা সামনের দিকে দেখবো। এখন বায়োটেকনোলজি ডিটেইল আলোচনা দেখবো। তাহলে বায়োলজি এবং টেকনোলজির সমন্বয়ে গঠিত হয় যেটাকে, সেটাকে বলা হয় বায়োটেকনোলজি। এরপর
প্রথম একটি নাম আসছে 304 পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্নের জন্য, যেটা ব্রড গ ঘ কোয়েশ্চেনের মধ্যে যায়। টিস্যু কালচার একটা শব্দ আসছে, টিস্যু কালচার। আমি সারসংক্ষেপ করে বলবো। প্রথম তোমাদেরকে স্বাগতম জানাই। আমরা স্লাইডের আলোকে যাই। প্রথম স্লাইডের আলোকে যাওয়ার পর যদি ওখানে অসম্পূর্ণ থাকে বুঝাতে, তাহলে মূল বইয়ের আলোকে একটু কথা বলবো। সবাই দেখতেছি স্লাইড? মেরাজ আছে? মেরাজ, আমরা 14 নাম্বার অধ্যায় 304 পৃষ্ঠায় আছি। 304 পৃষ্ঠায় সবাই পাশে বইটা খুলতে পারো। যাদের প্রবলেম নাই আস্তে আস্তে তোমরা চাইলেই ওই ক্যামেরা একটু অন করতে পারো, যারা আমার মতো সুন্দর কম। এরপর আমরা পাঠ পরিচিতিতে গেলাম একটু করে, যদিও 14 অধ্যায় বলছি আমরা। জীববিজ্ঞান 14 অধ্যায় একটু করে আসছে, কোষের ছবি আসছে, তারপর কোষের ভেতরের কিছু বিভাজন দেখা যাচ্ছে। জাইলেম ফ্লোয়েমকে চিহ্নিত করছে, পুরোটাকে একসাথে ভাস্কুলার বান্ডল বলা হয় বা ভাস্কুলার টিস্যু বলা হয়। জাইলেম ফ্লোয়েম একসাথে উদ্ভিদের মাঝখান বরাবর, এটা একটা কলমের মাঝখানে যেমন হবে, কলম একটা আমরা ছোট ছোট টুকরা টুকরা যদি কাটা শুরু করে এরকম একটা অংশ পাওয়া যাবে। সেটা খেয়াল করতে পারো কিনা দেখো তো। কলমকে কাটলে এরকম চ্যাপ্টা অংশ পাওয়া যাবে, যে সেটা খেয়াল করতে পারো কিনা দেখো তো, পাবো কিনা? শুনতেছ? কলমকে কাটলে এরকম চ্যাপ্টা অংশ পাবো। এর মানে বড় উদ্ভিদকে কাটে নাই, ছোট উদ্ভিদকে কাটলে ছোট জলজ উদ্ভিদ হাতের আঙ্গুলে ধরে দুই পাশে ধরে কাটা যাবে, যেরকম ছোট কতগুলো উদ্ভিদ দেখা যায় জলজ উদ্ভিদ, এদেরকে কাটলে এরকম জাইলেম ফ্লোয়েম দেখা যাবে। জাইলেম একদম মাঝখানে থাকবে, উদ্ভিদের মাঝখান বরাবর। ফ্লোয়েম একটু পরিধির দিকে থাকবে, অর্থাৎ পাশে করে থাকবে, উদ্ভিদের কাণ্ডের পাশে করে থাকবে। এরপর পুরোটাকে একসাথে ভাস্কুলার বান্ডল বলা হয়। এরপর গ্রাউন্ড টিস্যু বলা হয়, অর্থাৎ চারপাশে কতগুলো কোষ থাকে যেগুলি একসাথে গ্রাউন্ড টিস্যু বা কলা বলা হয়। এরপর ডার্মাল টিস্যু বা এপিডার্মিস শব্দ বলা হয়, এপিডার্মিস প্যারেনকাইমা টিস্যু থাকে এখানে। তো এটা কেন দেখানো হচ্ছে একটু ডিটেইলে যাব। দেখো আমরা আসলে যে নামটাতে যাবে তারা নামটা এভাবে তোমাকে নিয়ে যাবে। এখানে কতগুলো কোষ দেখতেছি, টিস্যু প্রথম কোষের চিত্র, তারপর জাইলেম ফ্লোয়েমের পরিচয় দিচ্ছে। কোষ বিভাজিত হলে এরকম মাঝখান বরাবর কি কি আসলে তাদেরকে দেখা যায় সেটা। এরপর নিচের দিকে একটা চিত্র আসছে, 305 পেজে চিত্র আসছে যেরকম করে। তো উদ্ভিদের পাতা দেখা যাচ্ছে, পাতা থেকে আলাদা করে নিলে অনুবীক্ষণ যন্ত্রের নিচে নিলে এরকম দেখা যাবে, তাদেরকে আবার এরকম আলাদা করা যাবে। নমুনা টিস্যু লেখা আছে বইতে, একটা স্লাইডে নেওয়া যায় এরকম। স্লাইডে নেওয়ার পর সেটাতে আবার কিছু রাসায়নিক পদার্থ দেওয়ার পর একটু বর্ধন হয়, ক্যালাস তৈরি হয়, একটা আকৃতি আসে। সেটার আকৃতি তোমার বইয়ে আছে, 305 পৃষ্ঠায় স্পষ্ট আছে। এরপর দেখো স্লাইডেও আরো স্পষ্ট করে কিছু ছবি আসবে। তাইলে প্রথম একটু ক্যালাস তৈরি হয়, এরপর ক্যালাসের পরে গিয়ে কয়েকটা বর্ধন হয়েছে, অর্থাৎ বিভাজিত হয়েছে। একটা থেকে ওই বিভাজন বুঝাইছে সেজন্য প্রথম দিকে একটা থেকে 4টা হয়েছে। এরপর ছোট একটা উদ্ভিদ হয়ে গেছে। সর্বোপরি নামের দিকে এখনো যায় নাই, এরা ডিটেল নামটার দিকে যাওয়া হচ্ছে আস্তে আস্তে। এই যে পাতা, প্রথম পাতা দেখালো, এই সবগুলো টিস্যু কালচার আলোচনা করে। এই সবগুলো কি আলোচনা করে? টিস্যু কালচার আলোচনা করে। জিনিসটা কি স্যার? একটা পরাগরেণু, একটা গ্যামেট মিলিত হয়ে, পুংগ্যামেট স্ত্রী গ্যামেট মিলিত হয়ে একটি উদ্ভিদ আসবে। টিস্যু কালচারের মধ্য দিয়ে যে অসংখ্য পরাগরেণু উৎপন্ন হয়, একটি পরাগরেণু কাজে লাগবে না। পরাগরেণু 100, 200, 500, 1000 যেই পরাগরেণুগুলো উৎপন্ন হয়, একসাথে সবগুলো পরাগরেণুকে 50,000, 10,000 এরকম পরাগরেণুকে একসাথে কাজে লাগানো যায়, একসাথে চারা উৎপাদন করা যায়। সবাই শুনতেছি? সেটার আলোচনার জন্য আসছে টিস্যু কালচার মূলত। স্যার একটা প্লেটে নিয়ে 305 পৃষ্ঠায় কি দেখানো হচ্ছে, কিংবা আপনি কি দেখাতে চাইছিলেন একটু পরিচয় দিয়েছে। এই জিনিসগুলো আসলে টিস্যু কালচার আলোচনা করে। এবার একটু বর্ণনার আলোকে এই পাঠ শেষে আমরা কি জানতে পারবো সেটার দিকে যাই। টিস্যু কালচার কি তা বলতে পারবে, টিস্যু কালচার ব্যাখ্যা করতে পারবো আমরা। এরপর আমরা শস্য উৎপাদনে টিস্যু কালচারের ব্যবহার। শস্য মানে তো বুঝতেছো? আসসালামু আলাইকুম স্যার। স্যার যদি সুযোগ থাকে একটু, আপনার ক্লাস না থাকলে একটু চেক করেন, আমি ক্লাস কয়েকটাতে ঢুকতে পারি না, দেখেন না, ঠিক আছে? হ্যাঁ, তাইলে শস্য উৎপাদন মানে হচ্ছে যে আমরা যে সবজিগুলো খাচ্ছি এগুলিকে শস্য বলা হয়। ধান, গম, চাল, ভুট্টা বিভিন্ন এগুলি উৎপাদনে টিস্যু কালচারে ব্যবহার বর্ণনা করতে হবে। বানায় বানায় লিখতে পারবো, কোন জায়গায় আমি ইঙ্গিত দিব একটু পরে, কোন জায়গায় একটু পড়তে হবে, আমার এখানে স্লাইডও আসবে।
তো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, দুইটা টপিকসে পুরো অধ্যায়টা শেষ হবে। একটা হচ্ছে টিস্যু কালচার, একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আজকের টপিকসে আমরা কিছুই বলবো না। টিস্যু কালচার আসছে, টিস্যু কালচারকে হাইলাইটস করবো আমরা। বায়োলজি শব্দ আসছে, টেকনোলজি শব্দ আসছে, যেটা আমরা বলেছিলাম বায়োটেকনোলজি ইকুয়াল টু। দেখা যাচ্ছে যাদের একটু বুঝতে কষ্ট হবে তারা আবার আমরা একটু ই লার্নিং একটু নিজেরা দেখবো। কার্ল এরেকি কত সালে আবিষ্কার করেছেন, শব্দটি প্রবর্তন করেন সেটি। বায়োটেকনোলজি শব্দটির প্রবর্তক, এই শব্দটির। সুন্দর করে আসছে, বেশি খারাপ আসে না? ভিডিওটি দেখা গেলে ভালো, দেখি আমরা ভিডিও দেখা যায় কিনা। মাঝে মধ্যে দেখা যায় না, সেটার জন্য এখনো সলিউশন বেশি পাই নাই আর কি। দেখতেছো ভিডিওটা? না স্যার। ভিডিও কেউ দেখতেছো না? তাহলে ভিডিও যদি না থাকে তাহলে এদিকে আমরা যাচ্ছি না এখন। হ্যাঁ, ভিডিওটা দেখা যাচ্ছে না, সেজন্য আমরা টিস্যু কালচার একটা ভিডিও আছে সেটা দেখা যাচ্ছে না, পরে একবার দেখাই নিতে পারি কিনা দেখবো। ছোট করে একটা একক কাজ আসছে, যেটা টিস্যু কালচার কাকে বলে। টিস্যু কালচার কাকে বলে শব্দটাকে একটু আমরা আন্ডারলাইন করব, কোন জায়গায় সেটা বলি। 304 পৃষ্ঠায়, 304 পৃষ্ঠায় এক বা একাধিক ধরনের কোষগুচ্ছকে একসাথে কলা বলে। কোষগুচ্ছকে কাজে লাগিয়ে একাধিক চারা উৎপাদনের প্রক্রিয়াকে, কোষ বা টিস্যুকে কাজে লাগিয়ে একাধিক চারা উৎপাদনের প্রক্রিয়াকে টিস্যু কালচার বলে। টিস্যু কালচার বলে। একটু দেখি আমরা, টিস্যু কালচার শব্দ আসছিল প্রথম, একটু সিরিয়ালি দেখি। মাতৃ উদ্ভিদ নির্বাচন শব্দটা তোমার বইতে আসছে, 305 পৃষ্ঠায় মাতৃ উদ্ভিদ নির্বাচন, অর্থাৎ যে উদ্ভিদ থেকে আমরা পরবর্তী চারা উৎপাদন করার জন্য সিলেক্ট করব, অর্থাৎ সেখান থেকে মূলের অংশ নিব নাকি পরাগরেণু নিব, নাকি পাতা থেকে প্রজনন হয়, সেটা পাথরকুচি পাতা নাকি পাথরকুচি হলে পাতা থেকে প্রজনন হয়, আবার কিছু হচ্ছে যে ফুলের পরাগরেণু চিহ্নিত করতে হয়, কিছু হচ্ছে কাণ্ড থেকে লাগালে আরেকটা চারা আসে, এভাবে করে মাতৃ উদ্ভিদ নির্বাচন। এরপর হচ্ছে যে আবাদ মাধ্যম তৈরি, মূল বইতে আসছে দেখো, জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা লেখা আছে তোমার বই 305 পৃষ্ঠায়। জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা, আবাদ মাধ্যম তৈরি, অর্থাৎ কোন জায়গায় আমরা লাগাবো ওই পরাগরেণুগুলোকে, কোন জায়গায় প্রথমে স্থানান্তর করব, মাঠ তৈরি করা নয়, অর্থাৎ তাদেরকে রাসায়নিক পদার্থের কোন জায়গায় রাখবো আমরা, কোন ধরনের পাত্রে রাখবো। এরপর জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা তো বলছি আমরা। এরপর মূল উৎপাদনের মাধ্যম স্থানান্তর, মূল উৎপাদনের মাধ্যমে স্থানান্তর, যেটা আমরা প্রথম চিত্র দেখেছিলাম সেটা। আকি শুনতেছ? আকি? হ্যাঁ, জালাল আকবর নাই মনে হয়, কেউ কেউ নাই। আমি আঁকি না। হ্যাঁ, জালাল আকবর, বাবলু, স্যার। হ্যাঁ, মেরাজ। জি স্যার। সর্বোপরি ঘটনা দেখো, টিস্যু কালচারের মূল প্রক্রিয়া হচ্ছে যে অসংখ্য কোষ বা পরাগরেণু বা উদ্ভিদের কোনো একটি অংশকে কাজে লাগিয়ে প্রক্রিয়াজাত করে অসংখ্য চারা উৎপাদন করলে তাকে টিস্যু কালচার বলা হয়। প্রক্রিয়াটির ধরন হচ্ছে যে প্রথম মাতৃ উদ্ভিদ নির্বাচন করা হয়, আবাদ মাধ্যম তৈরি করা হয়, জীবাণুমুক্ত আবাদ মাধ্যম বলতে পারি একসাথে। এরপর মূল উৎপাদনের মাধ্যমে স্থানান্তর, মূল উৎপাদন হয়ে গেল, উৎপাদনের মাধ্যমে স্থানান্তর, ছোটখাটো চারা হলে টবের ভিতরে রাখা হয়, এরপরে গিয়ে একসাথে মাঠে স্থানান্তর, মাঠ পর্যায়ে স্থানান্তর করা যায় ছোট চারাগুলোকে। এরপর আমরা দেখি মাতৃ উদ্ভিদ নির্বাচন করছে কিভাবে, দেখো মাতৃ উদ্ভিদ নির্বাচন।
এরপর দেখো মাতৃউদ্ভিদ নির্বাচন, মানে একটা সজীব সুন্দর চারা গাছ নির্বাচন করা হয় যেটাতে সাধারণত পরাগরেণু উৎপাদন হবে, সবকিছু প্রক্রিয়া ঘটবে। বিভিন্ন রাসায়নিক পদার্থ কিভাবে রাখছে দেখো, প্রক্রিয়া জাত করে এক এক উদ্ভিদে এক এক ধরনের পরাগরেণু নিলে একরকম, মূল নিলে একরকম, এই জিনিসগুলো এরকম রাসায়নিক পদার্থগুলো প্রয়োগ করা হয়। বাধ্য করা হয় মূল গজানোর জন্য, বাধ্য করা হয় মূল গজানোর জন্য তাকে। এগার এগার প্লেট লেখা হয়েছে একটা, অর্থাৎ রাসায়নিক পদার্থের মিশ্রণ করা হয়। এরপর দেখো আবাদ মাধ্যম তৈরিটি, অর্থাৎ বিভিন্নভাবে, অর্থাৎ এক ধরনের চারাকে এক এক জায়গায়, এক এক ধরনের রেণুকে এক এক জায়গায় স্থানান্তর করা হবে। যেই উদ্ভিদের অংশগুলো যেখানে রাখলে সে মূল গজাচ্ছে বা মূল দিচ্ছে, পরবর্তী উদ্ভিদ দিচ্ছে, অসংখ্য উদ্ভিদ দিচ্ছে, সেইগুলি, সেই প্রক্রিয়াটাকে এখান থেকে নেওয়া হয়। এবার ওই মেশিন দ্বারা নিয়ন্ত্রণ করা হয় তাপমাত্রাকে মূল গজানোর জন্য, তাকে বাধ্য করা হচ্ছে। রুহুল কায়সার শুনতেছ? মূল গজানোর জন্য বাধ্য করা হচ্ছে। দেখো মূল গজানোর জন্য বাধ্য করছে প্রথম দিকে। প্রথম আসছে মেশিনের একটা চিত্র, মেশিনের চিত্রের পর আসছে দেখো ওই এ বি সি ডি দিয়ে মূল গজাচ্ছে কিভাবে। প্রথম ডাইরেক্ট খালি আছে, এ তে দেখো একটু খালি, বি তে দেখো একটু একটু আশপাশে কিছু একটা আসতেছে, সি তে দেখো মূল মোটামুটি সৃষ্টি হয়েছে কিছুটা, ডি তে দেখো আরো বেশি, অর্থাৎ অন্য কালার ধারণ করে ফেলছে। এরপর দেখো আলাদা একটা ক্যালাস, অন্য আকৃতি চলে আসছে। এরপরটাতে দেখো আরো ডেঞ্জারাস, একসাথে ছোট চারা আসছে প্রথম, একদম শেষেরটার আগেরটাতে ছোট ছোট চারা আসছে। এরপর টবে লাগাই দিছে গাছ, টবে জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা, তোমার বইয়ের জন্য 305 পৃষ্ঠায় যে চিত্রটা আসছে সেটা শিখে নিলে হবে একে একে। 4-5 মিনিটে 10 মিনিটে করে আঁকবা প্রথম দিকে, পরে এটা মাঠে লাগাই দিছে। এবার মূল ঘটনা বোঝা গেছে মনে হয় না? অর্থাৎ স্যার ছোটখাটো চারা উৎপাদন করতেছে একটা দুইটা করে, পরে গিয়ে স্যার মাঠ পর্যায়ে স্থানান্তর করে দিয়েছে। এর মানে আমরা শস্য পাবো। আমরা কি পাবো? শস্য পাবো। বাবলু, বাবলু জি স্যার। আসো? ইমানি আছে? হ্যাঁ স্যার। ইমানি, জি স্যার। এরপর তানবীর, Yes, sir. এরপর দেখো মূল উৎপাদনের মাধ্যমে স্থানান্তর। মূল উৎপাদন করছে বিদায় স্থানান্তর করা সম্ভব হচ্ছে। মূল উৎপাদনের মাধ্যমে স্থানান্তর, মাঠে এখনো নিয়ে যায় নাই, ছোটখাটো একটা ট্রেতে দেখতেছো, বোঝা যাচ্ছে কিনা? এখনো ডিরেক্ট কোথায় যায় নাই, জমিতে বা মাঠে যায় নাই। মূল উৎপাদনের মাধ্যমে স্থানান্তর এখনো কিসে আছে? কিছু রাসায়নিক পদার্থ দিয়ে বাধ্য করা হচ্ছে, ছোটখাটো কিছু মাটির উপাদান দিয়ে চারা গাছগুলোকে একটু বড়তে রূপ দিবে আর কি। ওই নিয়ে গেছে আস্তে আস্তে, দেখো, অর্থাৎ এক স্টেপের পর স্টেপ একসাথে মাঠে নিয়ে গেছে। এরপরে গিয়ে বুঝা গেছে মনে হয় নাকি? হ্যাঁ, বুঝা গেছে? Yes, sir. অর্থাৎ মাঠ পর্যায়ে নিয়ে গেছে এখন। টবে যেটা এখানের ভিতর টবে রাখছে যে সেটাও মোটামুটি মাঠ পর্যায়ের কাছে গেছে। এরপর ওখান থেকে একদম সরাসরি মাঠে দিয়ে দিছে, নাইলে বড় মূলগুলো গজাতে পারবে না টবে যদি থেকে যায়। এই চিত্রটা তোমার বইতে আসছে একটু, এটা পুরাতন বই ছিল, অর্থাৎ পুরাতন বলতে তোমাদের 1-2 বছর আগের বইতে এভাবে করেছিল। তোমাদেরটাতে একটু জারগুলো একটু অন্যরকম করছে। জাস্ট টবে লাগানো গাছ, দেখো প্রথমটাতে টিস্যু গুলো আলাদা করছে, চিত্রের মধ্যে দেখো টিস্যু আলাদা করছে। মিডিয়ামে টিস্যু স্থানান্তর, অর্থাৎ মাধ্যমে, মিডিয়াম মানে এখানে বোঝাচ্ছে যে একটা মাধ্যম, কোন একটা পাত্রকে ইঙ্গিত দিচ্ছে আর কি, পাত্রের মধ্যে স্থানান্তর। এরপর ক্যালাস তৈরি হয়ে গেছে, ক্যালাস মানে আকৃতি বা অবয়ব, ক্যালাস তৈরি হওয়া। এরপর চারার সৃষ্টি, চারার সৃষ্টি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, বাসায় না? আচ্ছা, যেগুলো হয়েছে এগুলো তো রেকর্ড হয়েছে না? হয়েছে, হয়েছে যেটা দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন আমি হোয়াটসঅ্যাপে কিছু বলতে পারেন না, দেখেন দেখেন, ঠিক আছে। হ্যাঁ,
তাইলে আমরা কি বলছি, চারার সৃষ্টি বা মিডিয়াম ছোট চারার উৎপাদন করছে, তাও এখনো জারের ভিতরে আছে ছোট চারার উৎপাদন, মূল সৃষ্টির জন্য পৃথক মিডিয়ামে স্থানান্তর, মূল উৎপাদনকারী আবাদ। তোমার বইতে লেখা আছে দেখো, মূল উৎপাদনকারী আবাদ, অর্থাৎ মূল গজানোর জন্য স্যার অন্য রাসায়নিক পদার্থ দেওয়া হয়েছে, এরপর মূল সৃষ্টি হয়ে গেছে স্যার, এরপর টবে লাগানো হয়েছে স্যার, মোটামুটি মাঠের কাছে গেছে টবে লাগানো, মানে ডিরেক্ট এখনো মাঠে যায়নি আর কি। অর্থাৎ তোমার বইতে টপ পর্যন্ত রাখছে আর মাঠে নিয়ে যায়নি। তোমার বইয়ের চিত্রটা 305 পৃষ্ঠার, এই চিত্রটা আঁকবা নিজেরা সবাই। এই যে যে জিনিসটা এখন টিস্যু কালচারে ব্যবহার দেখা যাচ্ছে, এখানে একটা অগোছালো মনে হচ্ছে। বাংলাদেশে টিস্যু কালচারের গুরুত্ব, আমি পেজটা বলতেছি, বাংলাদেশে টিস্যু কালচারের গুরুত্ব 305 পৃষ্ঠার মাঝখানে, তোমরা রিডিং পড়লে মজা লাগবে, অধ্যায়টা মোটামুটি সবগুলো সহজ। আমি যে স্টেপগুলো বলে ফেলছি ওই 5টা ধাপ তোমার বইতে বর্ণনা সহ আসছে, একটা চিত্র আর কিছু কথা লেখা আছে, কথাগুলো সবগুলো আয়ত্ত রাখতে পারো কিনা দেখবা, অন্তত বানায় বানায় 5টা লাইন লিখতে পারলো, অর্থাৎ ওই আলোকে, শব্দগুলোর আলোকে, মূল পয়েন্টের আলোকে, মূল উৎপাদন, আবাদ মাধ্যম, অর্থাৎ মাঠে স্থানান্তর, আর গুরুত্বের ক্ষেত্রে গিয়ে গুরুত্ব, পুরো বিশ্বের মধ্যে টিস্যু কালচারের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে কিছু কথা লিখছে, এরা রিডিং টিডিং বিভিন্ন ভাবে লিখছে, কতগুলো অনুচার উৎপাদন করা যায় এভাবে লিখছে। 307 পৃষ্ঠায় গিয়ে আন্ডারলাইন করবা তোমরা, বাংলাদেশে শেষের দিকের 5 লাইন, বাংলাদেশে টিস্যু কালচারের মাধ্যমে ইতিমধ্যে অনেক সাফল্য অর্জিত হয়েছে, একটা লাইন লেখা আছে দেখো, শেষের দিকের 5 নাম্বার, শেষের দিকে না, 307 পৃষ্ঠার টিস্যু কালচারের ব্যবহারের শেষের দিকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপরের দিকে। সবাই বুঝছো কিনা দেখো তো, সবাই বুঝছো কিনা দেখো তো, বুঝছো কিনা দেখো তো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর দিকে 5 নাম্বার লাইনে আন্ডারলাইন করো, বাংলাদেশে টিস্যু কালচারের ব্যবহার, বাংলাদেশে টিস্যু কালচারের ব্যবহার। কিছু দলীয় কাজ আসছে, যদি আমরা এখানে সেটা সম্ভব না, দেখি আমরা এরপরও এটাকে লিখতে পারো কিনা দেখি, সবাই একটু চেষ্টা করো তো। অটোক্লেভ যন্ত্রটা দেখাইছিলাম আমি, কত তাপমাত্রায় জীবাণুমুক্ত করা হয়, 121 লিখবো পারবো। 305 পৃষ্ঠায় আসছে দেখো, এই তিনটা একটু লিখো, 305 পৃষ্ঠায় আসছে লিখবো। হ্যাঁ হ্যাঁ, দেখি লিখতে পারো কিনা একটু। সবাই একটু লিখো। আবার বলো দেখি। একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোন মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়া হলো টিস্যু কালচার। হ্যাঁ ঠিক আছে। তারপর অটোক্লেভ যন্ত্রে কত তাপমাত্রায় জীবাণুমুক্ত করা হয়? 121 ডিগ্রি সেলসিয়াস। 305 পৃষ্ঠায় আছে, 305 পৃষ্ঠায়। বাবলু শুনতেছো? বাবলু আচ্ছা, ক্লাসটা পাচ্ছি না স্যার ক্লাস লিখছি। মানে কাকে বলে এটা পাচ্ছি না। হ্যাঁ, টিস্যু কালচার প্রক্রিয়া অবলম্বন করার জন্য, হ্যাঁ ইয়াকে কি লিখছে বলো দেখি, আকি স্যার আমি তো লিখতে পারি না, আমি বের হয়ে গেছিলাম, আমি বিশ্বাস হয়ে গেছিল এই জন্য। আচ্ছা বাবলু, বাবলু কিছু লিখছো? লিখতেছি, একটু করে সময় দিন। আচ্ছা, রুহুল কায়সার আছে? রুহুল কায়সার স্যার আছি আছি স্যার। আচ্ছা, তোমার বন্ধু একটা ওটা আসেনি, একটা কষ্ট দিছিল একবার, বন্ধু এটার নাম কি, জালাল না? স্যার কি এটা, এটা কোথায় জালাল স্যার না? হাত ভাঙা গেল জালাল। এরকম বলে না, হাত ভাঙা, এটা আদর করছে যে একটু। এরপর জালাল আকবর তো মাঝে না মাঝে স্যার ইয়াসর বাংলা স্যার বলছিল। এদিকে এসে আবার চলে যায়, কোন দিকে জালাল এটা না?
একটু পর পর আসে, মাঝে মধ্যে আবার চলে যায়। হ্যাঁ স্যার। আচ্ছা যাক, এরপর মেরাজ আছে? মেরাজ, ইমানি কিছু লিখছে? ইমানি লিখছি। হ্যাঁ, তাহলে মূল কথা হলো 304 পৃষ্ঠায় ছোটখাটো এমসিকিউ আসবে, তারপর টিস্যু কালচার কাকে বলে সেটা ক নং কোয়েশ্চেনে থাকবে। ওই 304 পৃষ্ঠার লাস্টের দিকের লাইন 3 নাম্বার লাইন আন্ডারলাইন করতে পারো, পরাগরেণু, শীর্ষ বা পার্শ্ব মুকুল, পর্ব, মূলাংশ, অর্থাৎ এগুলি টিস্যু কালচার করা হয়। এদেরকে যে পৃথক করা হয় একদম লাস্ট লাইন আন্ডারলাইন করো, 304 পৃষ্ঠার টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নেওয়া ব্যবহার করা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলা হয়। এক্সপ্ল্যান্ট শব্দটা আসছে বেশি বোর্ডে, ক নং কোয়েশ্চেন আসছে এক্সপ্ল্যান্ট, 304 পৃষ্ঠার লাস্ট লাইন। একটু নির্যাস দিলাম আমরা। তাইলে আমরা বাড়ির কাজটা একটু দেখি, যদিও আমরা ভালো হয়ে গেছি এখন, বাড়ির কাজ করি না কয়েকদিন অন্তত পরীক্ষা পর্যন্ত। এরপরে স্ক্রিনশট দিতে পারো কেউ চাইলে। তাহলে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখো, 307 পৃষ্ঠা পর্যন্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপরে পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখো কারো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপরে। টিস্যু কালচারের ব্যবহারটা বাংলাদেশে যেটা সেটা একদম মুখস্থ করবা, বাকিটা এমনি একটু রিডিং পড়বা। 307 পৃষ্ঠায় বাংলাদেশে টিস্যু কালচারের ব্যবহারের মাধ্যমে ইতিমধ্যে সাফল্য অর্জিত হয়েছে, আমি একটা লাইন বলছি। 307 পৃষ্ঠায় আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটু উপরে 6 নাম্বার লাইনের দিকে। শুনতেছ? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখো তো। জি না স্যার। ইমানি কোনো কোয়েশ্চেন আছে? তানবীর? না স্যার। নাই। রুহুল কায়সার? বাবলু? না স্যার, নেই কোনো question। তাইলে ওই শুধুমাত্র চিত্রটা আজকে এঁকে দেখবা, আধা ঘন্টার মতো কষ্ট করবা। চিত্রটা আঁকার পর 5টা ধাপগুলো লিখতে পারো কিনা দেখবা, মানে 15 থেকে 20 মিনিট আগে একবার লিখে ফেলবা, 10 মিনিট রিডিং করবা, টোটাল আধা ঘন্টা ব্যয় করবা 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা যা পড়িয়েছি। অর্থাৎ 20 মিনিটের ভিতর বর্ণনা সহ একটু ওই 5টা ধাপের বর্ণনা সহ একটু লিখবা। বাংলাদেশে টিস্যু কালচারের ব্যবহার বা গুরুত্ব যেটা বলছে ওই 5 লাইন লিখতে পারো কিনা দেখবা। তাহলে দেখবা যে আর কোনো অংশ বাকি নেই, টিস্যু কালচার নিয়ে যা সৃজনশীল প্রশ্ন হয় সবগুলো এর সাথে মিলে যাবে। তবে বুঝতে হবে সৃজনশীলের মধ্যে টিস্যু কালচার বলতেছে নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং যখন পড়বো তখন দুইটার সাথে তুলনা করবো, এখন করবো না আমরা। অর্থাৎ কিভাবে উদ্দীপক ধরবো, মাঝে মধ্যে একটা উদ্দীপকে দোনোটা থাকে, একটা গতে দিয়ে দেয় একটা ঘতে দিয়ে দেয়। অর্থাৎ গতে টিস্যু কালচার নিয়ে লিখতে বলছে প্রক্রিয়া বা গুরুত্ব, ঘতে দেখা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং লিখতে বলছে, এরকম কোন একটা কিছু হয়। আচ্ছা, কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা ক্লাস শেষ করব। স্যারের জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া থাকবে সবসময়ের জন্য। ক্লাসে উপস্থিত থাকলে ভালো লাগে আমাদের কাছে। আজকে কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এই টপিকসটাই পড়বা, সবার কাছে এটাই থাকলো সাজেস্ট। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম।